আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে শিশু স্বর্গ ফাউন্ডেশন। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। রাশেদ, শীতবস্ত্র বিতরণ শুরু হয়ে গেছে কিনা আর কি কি আয়োজন রয়েছে এখানে? ধন্যবাদ ইশিকা আজিজ আপনাকে। আপনি জানেন যে আসলে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এখানে কিন্তু আসলে শীত প্রবণ একটি জেলা। এই জেলায় কিন্তু আসলে শীত পড়লেই কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু অনেকটা বেড়ে যায়। আসলে শিশু স্বর্গ ফাউন্ডেশন, যিনি মানবিক কাজের সবসময় উদ্যোগ থাকে, সেই রকম একটি সংগঠন কিন্তু আজকে এই যে 2500 শিশুকে, শিক্ষার্থীকে আসলে শীত বস্ত্র এবং স্কুল ব্যাগ, হুডি প্রদান করছেন। আমরা শুরুতেই যদি দেখাতে চাই, এই 2500 শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি। অনুষ্ঠান শুরু হলেই আমরা দেখব যে আসলে এই কানায় কানায় ভরে গেছে এখানকার শিশু স্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে যে শীত বস্ত্র এবং স্কুল ব্যাগ এবং হুডি প্রদান অনুষ্ঠান। আমরা শুরুতেই কথা বলবো শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব কবির আকন্দের সাথে। আপনার কাছে জানতে চাই, কেন আপনারা এই আয়োজনটুকু করছেন? আমরা আসলে 2008 সাল থেকে এই কাজগুলো করি। এটা জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষানীতিকে প্রতিষ্ঠান। আমরা পঞ্চগড়ের জেলার 7000 শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, হুডি এবং দুপুরের খাবার নিয়ে আমরা শীত আনন্দ উৎসব আয়োজন করছি। আমাকে এই ব্যাপারে আর্থিক সহযোগিতা করেছে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। তো আমি ওইখানেই কর্মরত আছি, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রতিনিধি হিসেবে আছে। আর এই শিশু স্বর্গ ফাউন্ডেশন 2008 সাল থেকে প্রায় 16 বছর আমরা এই পঞ্চগড় জেলায় শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কাজ করছে। আমাদের যে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, আমরা তো ওল্ড হোম করার চেষ্টা করছি। আমরা প্রতি বছর, গত বছর আমরা 4500 শিক্ষার্থীকে এই ধরনের শিক্ষা উপকরণ, শীতবস্ত্র উপহার দিয়েছি। আর আমাদের কাছে ধনী গরিব সকল বাচ্চাই সমান। হ্যাঁ, মূলত আমরা বাচ্চাদের নিয়েই কাজ করি। ধন্যবাদ আপনাকে। ইশিকা, আপনি শুনছিলেন যে আসলে শিশু স্বর্গ ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বলছিলেন যে আসলে 7000 শিক্ষার্থীকে এই শীত মৌসুমে আসলে এসে এই শীত বস্ত্র সহ স্কুল ব্যাগ এবং হুডি ব্যাগ প্রদান করবেন। আমরা কিছুক্ষণ পরেই আসলে এই অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চগড় জেলা প্রশাসক জনাব সুমিত আলী এবং পুলিশ সুপার মুন্সি মিজানুর রহমান উপস্থিত থাকবেন। ইতিমধ্যে কিন্তু আসলে শ্বাস রব্বর বিরাজ করছে এবং শিক্ষার্থীরাও কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এখানে এসেছে। তারা এই যে এইরকম একটি প্রত্যন্ত এলাকা থেকে আসলে এরকম সহযোগিতা পাবে, এটি কিন্তু আসলে কল্পনা করেনি। তারা আশা করছে যে এভাবে প্রত্যেকটি শীতপ্রবণ যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে এগিয়ে আসুক মানবিক দৃষ্টিকোণ থেকে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশিকা, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড়ের শীত বস্ত্র বিতরণের সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। বিনা লাভে নিত্যপণ্যের বাজার জমে উঠেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ ইলাহি কুটি। কম দামে পণ্য পেয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি? হ্যাঁ, ধন্যবাদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে বিনা লাভের বাজার, যেটাকে বলা যায় যে ভোক্তার কাছে, উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে সরাসরি পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই অংশ হিসাবে এই জায়গায় শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর উদ্যোগে এই বিনা লাভের বাজারটি শুরু হয়েছে। প্রায় 1 মাসের অধিক সময় হয়ে গেছে এবং এই বাজারটির কারণে যে মানুষের যে সুবিধা হচ্ছে, সেটি হচ্ছে মানুষ বাজার থেকে অত্যন্ত কম দামে, অর্থাৎ প্রতি পণ্যেই প্রায় 15 থেকে 20 টাকা কেজি কম দামে পণ্য পাচ্ছেন এবং এখানে দিন দিন বাজারটা জমে উঠেছে। আমি কথা বলেছিলাম যারা বাজারের উদ্যোক্তা, তারা আমাকে জানিয়েছেন যে এই জায়গায় বাজারটা চালু হওয়ার পরে মানুষের যে চাহিদা, সেটা অনেকটাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের উপস্থিতিতে এই বাজারটা অনেকটা সরগম হয়ে আছে এবং যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বিশেষ করে শাকসবজির যে দাম, সেইটা
এখানে অত্যন্ত কম এবং এই কারণে মানুষরা এখানে দিন দিন ছুটে আসছেন এবং নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত এবং সকল স্তরের মানুষ এই জায়গা থেকেই পণ্য সামগ্রী কিনতে পারছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে বিগত সরকারের যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটের কারণে বাজার অনেকটা নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিল। সেই বাজারকে নিয়ন্ত্রণে আনার জন্য পৌরসভার সাবেক মেয়র শ্রীমঙ্গল পৌরসভার মহসিন মিয়া এই উদ্যোগটি গ্রহণ করেন এবং এইখানে মূলত যে উদ্যোগ গ্রহণ করার পরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম শ্রীমঙ্গল বাজারে অনেকটা কমে গেছে। এখানে শ্রীমঙ্গলে অনেকটা পাইকারি বাজার, মৌলভীবাজারের অনেক পাইকারি বাজার রয়েছে শ্রীমঙ্গলে, যার কারণে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের সহ অন্যান্য পণ্যের দাম, বিশেষ করে শাকসবজির দাম কমে যাওয়ার কারণে মানুষের অনেকটাই সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন। উদ্যোক্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন এখানে তারা অচিরেই খাসির মাংস যেটা সেটাও বিক্রির প্রক্রিয়া চালু করবেন এবং এখানে মুরগের মাংস সেটাও বিক্রি করা হচ্ছে এবং নানা রকম পণ্য সামগ্রী বিক্রিতে মানুষের অনেকটা সুবিধা হচ্ছে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মানুষের যে চাহিদা, এখানে সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত এই বাজারটি চলে। কৃষকের কাছ থেকে পণ্য কিনে বাজারে এটা না তুলে এই বিনা লাভের বাজারের মধ্য দিয়ে ভোক্তাদের কাছে পৌঁছানো দেওয়ার কারণে কোনো লাভ ছাড়াই এখানে পণ্যরা বিক্রি হচ্ছে। এতে ভোক্তারা অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে আমাকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম এই আয়োজক যারা তাদের সাথে, তারা বলছেন যে তারা কন্টিনিউ করবেন যতদিন পর্যন্ত মানুষের চাহিদা রয়েছে ততদিন পর্যন্ত এই বাজারটি যারা চালু রাখবেন এবং মানুষ যারা ভোক্তা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বাজার থেকে যে পণ্য সামগ্রী কিনেন এই পণ্য সামগ্রীর থেকে এখানে কিনলে প্রতি পণ্যেই মোটামুটি 20 থেকে 30 টাকা লাভ হয়। অর্থাৎ তাদের অনেকটাই সুবিধা হচ্ছে, যার কারণে তারা অনেকটাই এই বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কথা বলেছিলাম উদ্যোক্তার সাথে, তারা বলেছেন যে এখানে ইতিমধ্যেই যে শুরু থেকে যে অবস্থায় শুরু হয়েছে এখন প্রায় প্রতিদিন প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকার বিক্রি হচ্ছে এই বাজারে। এই ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিনা লাভের বাজারের সর্বশেষ খবর। কোটি ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে নিহত আহতদের পরিবারকে চেক প্রদান করা হবে আজ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কে উপস্থিত রয়েছেন আজকের আয়োজনে আর বর্তমান পরিস্থিতি কি সেখানকার জানাবেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মূলত জুলাই আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের মাঝে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে। কারণ সকাল থেকে এখানে যারা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যারা ছিলেন তারা কিন্তু এখানে এসেছেন। আমরা কিন্তু এখানে এসে দেখেছি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক এবং জেলার যারা সমন্বয়করা ছিলেন সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি জুলাইয়ের আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। সবাই আসলে শোকে কাতর, কারণ জুলাই আন্দোলনের সময় অনেকেই কিন্তু নিহত হয়েছেন। সেই নিহতের পরিবারের কারো স্ত্রী, কারো ছেলে, কারো বাবা, কারো ভাই, কারো বোন কিন্তু নিহত হয়েছেন। সেই জন্য কিন্তু সবাই শোকে আচ্ছন্ন। এখানে আমরা যেটি দেখেছি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সমন্বয় সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি কিন্তু সবগুলো পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি আরো যারা সমন্বয়করা রয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক আসেল আহমেদ, খালতানাত রাফি সহ সবাই কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। পরিবার শোক সপ্তাহ পরিবারগুলোকে কিন্তু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কারণ আসলে সান্ত্বনা দেওয়ার মতোই কিছু না, তারপরও বোঝানোর চেষ্টা করছেন আসলে যারা জুলাইয়ে নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু সেই আর্থিক সহায়তা সেটি দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। একটু পরে কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হবে। যেই জুলাই আন্দোলন পরে 5 আগস্ট সরকার গঠনের পর কিন্তু এই ফাউন্ডেশন গঠন করা হয়। কারণ জুলাইতে যাদের পরিবার সদস্যরা নিহত হয়েছেন, যারা পরিবার সদস্যকে হারিয়েছেন, আমরা এখানে দেখেছি অনেক পরিবার আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কিন্তু নিহত হয়েছেন। তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মূলত এই স্মৃতি ফাউন্ডেশনের থেকে এই আয়োজন। সেই আয়োজনেই আমরা দেখছি যারা সার্জিস আলম স্মৃতি ফাউন্ডেশনের যিনি সাধারণ সম্পাদক তিনি কিন্তু তাদের পরিবারের মাঝে অর্থ সহায়তা দিচ্ছেন। আমরা একটু কথা বলবো, আপনারা তো এখানে এসেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে যে আপনারা যে আর্থিক অনুদান দিচ্ছেন একটু জানতে চাইবো কতগুলো পরিবারকে দিচ্ছেন? আচ্ছা, চিটাগং বিভাগে আমরা আজকে 107টা চেক হস্তান্তর করব।
আমরা হচ্ছে প্রাথমিকভাবে, এটা একদম প্রাথমিকভাবে 5 লক্ষ টাকার চেক দিচ্ছি, কিন্তু আমরা শুধু একটা জিনিস বলি, এটা আমাদের শুরু, এটা শেষ না। এবং আমাদের এই শহীদ পরিবার যতদিন আছে, এই বাংলাদেশ যতদিন আছে, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সেভাবেই সহযোগিতা করার জন্য যা কিছু করা দরকার আমরা সেই ব্যবস্থাগুলো করব। এবং আমরা আমাদের শহীদ পরিবারদের আসলে সান্ত্বনা দেওয়ার তো ভাষা আমাদের জানা নেই, তবে এটুকু বলতে পারি যে সরাসরি সন্তানের অভাব, ভাইয়ের অভাব পূরণ করা তো এই পৃথিবীতে আর সম্ভব নয়, কিন্তু তাদের সন্তান হয়ে, ভাই হয়ে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কিংবা আমাদের এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন আমাদের শহীদ পরিবারদের যারা সন্তান ছিলেন, আমাদের যারা ভাই ছিলেন, তারা তাদের পাশে যতটুকু থাকতেন, আমরা আমাদের জায়গা থেকে ততটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। এই যে শুনছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাদিক সালাম যেমনটা বলছেন, যারা জুলাই আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে তারা যেমনটি থাকবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও থাকবেন, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের যারা রয়েছেন তারাও কিন্তু এই জুলাই আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে তিনি বলছেন প্রায় 100-এর উপরে পরিবারের সদস্যদের কাছে চেক হস্তান্তর করা হবে, বা এটাই চট্টগ্রাম দিয়ে এটাই শুরু। কিন্তু তিনি যেমনটি বলছেন এটা কিন্তু শেষ নয়, আরো কিন্তু আরো তাদের পাশে থাকবেন বলে এই যে সার্জিস আলম বলেছেন। আমরা একটা জিনিস দেখেছি, সকাল থেকে মূলত এখানে জুলাই স্মৃতি যারা জুলাইয়ের সময় আন্দোলনে নিহত হয়েছেন তাদের পরিবার সদস্যরা কিন্তু দূর দূরান্ত থেকে এই অডিটোরিয়ামে এসেছেন, এখানে এসে কিন্তু তারা মিলিত হচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন। সার্জিস আলম থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয় রয়েছেন তারা সবাই কথা বলছেন, সান্ত্বনা দিচ্ছেন এবং তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেখছেন। আমরা এখানে যাদেরকে দেখেছি তারা কিন্তু সবাই সুখে সব আক্রান্ত। তো এই ছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণের অনুষ্ঠান থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আহত নিহতের পরিবারকে চেক প্রদান করা হবে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ মিছিল করছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত নিশাদ। নিশাদ, বিক্ষোভকারীরা কি বলছেন? যেমনটি বলছিলেন, আমরা কিন্তু এই মুহূর্তে আছি যে অবসরপ্রাপ্ত যে সকল কর্মকর্তারা রয়েছেন সেই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যে ভারতীয় আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে তারা কিন্তু কিছুক্ষণ আগে সমাবেশ করেছেন এবং এরপরে কিন্তু এখন তারা মিছিল করছেন। তাদের আজকের এই মিছিল থেকে যে দাবি, সেই দাবিটি হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, অর্থাৎ ভারত যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের গুজব এবং অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচার থেকে যেন সরিয়ে আসে, সেই দাবি কিন্তু তারা এখান থেকে তুলছেন। এবং একই সাথে তাদের যে বিভিন্ন ধরনের জাতীয় যে রাজনৈতিক যে সকল দল রয়েছে সেই সকল রাজনৈতিক দলগুলো সহ, অর্থাৎ ভারতীয় এই যে প্রোপাগান্ডা এবং মিথ্যাচার, সেই তার বিরুদ্ধে যেন তারা এক ধরনের যে তাদের অবস্থান নেয় এবং সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন। এবং আপনি জানেন যে এর আগে কিন্তু কয়েকদিন আগে যে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ, সেখানে কিন্তু এক ধরনের হামলার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু নিন্দা জানানো হয়েছে। এবং একই সাথে আরেকটি বিষয়টি যদি যুক্ত করি, সম্প্রতি কিন্তু যে আজমি শরীফ রয়েছে সেই আজমি শরীফও কিন্তু দখলের এক ধরনের পায়তারা চলছে এবং এর আগে বাবরি মসজিদ কিন্তু দখল করে সেখানে কিন্তু মন্দির নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ সবকিছু মিলিয়ে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন। শুধু যে আজকের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা না, এর আগেও আমরা দেখেছি অন্যান্য যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন আজকের এখান থেকে তারা যে বিষয়গুলো তুলেছেন, অর্থাৎ ভারতের যে অবস্থান, সেই অবস্থান থেকে যেন তারা বাংলাদেশ দিয়ে যে অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচার থেকে যেন তারা বেরিয়ে আসে। অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেক্ষেত্রে যদি আমরা দেখেছি এখানে কিন্তু ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটছে না। এর আগে গতকালকেও দেখেছি আমরা ভারতের কিন্তু একটা মিডিয়ায় ভারতের যে সিঁদুর নিয়ে একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, অথচ বাংলাদেশে কিন্তু সিঁদুর নিয়ে, নারীরা সিঁদুর পরে নিয়ে কোনো ধরনের কিন্তু সহিংসতা কিংবা কোনো অপতৎপরতার ঘটনা ঘটেনি। এরপর আমরা দেখছি যে এখানে অসংখ্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনী কর্মকর্তা তারা কিন্তু কথা বলছেন
আমরা একটু জানতে চাইবো আপনাদের দাবি কি থাকবে আজকে। ওকে, আজকের দাবি হচ্ছে বেসিক্যালি আমরা সার্বভৌম রাষ্ট্র চাই। আমাদের সার্বভৌমত্বটা কোনোভাবেই জানি ক্ষত না হয়, কোনো ধরনের সংখ্যায় না পড়ে, এটা আমাদের মানে আমাদের শপথের দাবি। আমরা তো সারা 18 কোটি জনগণের একটা রক্ষা কবচ এবং ঐক্যের প্রতীক। আমরা চাই ভারতীয় সকল আগ্রাসন মুক্ত হোক। 5ই আগস্টে আমরা একইভাবে এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলাম এবং আমরা আপনার প্রত্যয় ব্যক্ত করেছিলাম সার্বভৌমত্ব বিনষ্টকারী সকল শক্তির বিরুদ্ধে আমরা লড়ে যাব। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু যারা ভারতীয় আগ্রার বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিষয় কিন্তু তারা তুলে ধরেছে। নিশাদ, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরে চাল ও আলুর দাম চড়া, এদিকে যশোরে শীতকালীন সবজির দাম কমছেই না। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও সালাউদ্দিন সাগর। প্রথমে চলে যাচ্ছে গাজীপুরে। নজরুল, দাম না কমায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বাজার মনিটরিং করছে না প্রশাসন? বিস্তারিত জানাবেন। যশোরের বড় বাজারে আসলে শীতের ইশিকা আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুরের যে বাজারগুলোতে কিন্তু আপনার এই যে বর্ষাকালীন যে শীতকালীন যে আপনার মৌসুমি যে রয়েছে, আপনার যে সবজি রয়েছে, সবজি কিন্তু স্বস্তি ফিরে আসতেছে বাজারগুলোতে। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আপনার শীতকালীন যে সবজি রয়েছে সেটা কিন্তু পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা, এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে কিন্তু সব কিছুর দাম কিন্তু নামতে শুরু করেছে। অর্থাৎ স্বাভাবিক এবং সাধারণ যে মানুষ রয়েছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু যে বাজার রয়েছে, অর্থাৎ শীতকালীন যে সবজি রয়েছে সেটা কিন্তু নামতে শুরু করেছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 80 টাকার নিচেই কিন্তু সব ধরনের সবজি রয়েছে। তবে মাছ এবং ডিমের বাজার কিন্তু একটু রয়েছে এবং চড়া রয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি মুরগি এবং আপনার যে ডিমের বাজার কিন্তু সেটা কিন্তু স্থিতিশীল রয়েছে, এবং মাছের বাজার কিছুটা চড়া রয়েছে। তো এছাড়া কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে চাউলের চেয়ে বেশি দামে কিন্তু আলু বিক্রি হচ্ছে। তো এভাবেই কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে, অর্থাৎ নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খান, তাদের কিন্তু বাজার ব্যবস্থা নিয়ে কিন্তু তারা বিপাকে পড়েছেন। অর্থাৎ এই যে বাজার ব্যবস্থা সেটা কিন্তু আপনার এখন যে অবস্থা, আলুর যে বাজার সেটা কিন্তু দিন দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এবং আপনারা জানেন যে চাউলের চেয়ে আলুর যে বর্তমান দর রয়েছে সেটা কিন্তু বেশি থাকার ফলে কিন্তু মানুষ নানান ধরনের কথা বলছেন। এবং আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি গাজীপুর সবচেয়ে বড় বাজার, এখানে দেখতে পেয়েছি আমরা সকাল থেকে যে সব ধরনের পণ্যই কিন্তু মানুষের শীতকালীন যে সবজি রয়েছে সেটা কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। শুধু আলু আর এবং পেঁয়াজ এই দুটা কিন্তু একটু বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি বাজার থেকে কিন্তু যে সয়াবিন তেলের বোতল সেটা কিন্তু উধাও হয়ে গেছে। আমরা দোকানগুলোতে দেখতে পেয়েছি যে এখানে 5 লিটার যে সয়াবিন তেলের বোতল সেটা কিন্তু নাই বললেই চলে, এবং বাজার থেকে এবং আপনার এই সিন্ডিকেট চক্র কিন্তু রোজাকে সামনে রেখেই তারা কিন্তু একটি চক্র কাজ করতেছে। এখানে কিন্তু রোজাকে সামনে ঘিরেই কিন্তু সয়াবিন তেলের কৃত্রিম সংকট ফেলার জন্যই কিন্তু তারা নানানভাবে কৌশল অবলম্বন করছে। তো গাজীপুরের যে বাজারগুলো সবকিছু শীতকালীন সবজি স্বস্তি থাকলেও কিন্তু আলু আর এবং পেঁয়াজে অস্থির করে রেখেছে। এইভাবেই কিন্তু গাজীপুরের বাজারগুলো আমরা ঘুরে দেখেছি যে প্রতিটি বাজারেই কিন্তু আলুর যে চড়া দাম রয়েছে, চালের চেয়ে বেশি দাম আলু বিক্রি হচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন যশোর থেকে সাগর। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন যশোরের বাজারেও কিন্তু তার ব্যতিক্রম না। যশোরের বাজারেও একই অবস্থা। শীতকালীন সবজি বাড়ার সাথে সাথে দাম কমার কিন্তু কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পেরেছি যে যশোরের বাজারে কিন্তু এখনো পর্যন্ত কোনো দাম কমেনি। আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি, তাদের ভেতরে তেমন কোনো স্বস্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শীতকালীন সবজি বাজারে ছয়লাভ হয়ে গেছে, কিন্তু দাম অজ্ঞাত কারণে কমছে না। এর কারণে ক্রেতা সাধারণ দায়ী করছে যে আসলে সিন্ডিকেটটাকে দায়ী করছেন, যে তাদের দাবি যে ব্যবসায়ীরা অনেকটা ইচ্ছাকৃতভাবেই কিন্তু দাম বাড়াচ্ছেন, এরকমটাই আমরা জানতে পেরেছি। তো আজকের বাজার দরটা যদি জানিয়ে রাখি যে নতুন আলু যেটা
বাজারে রয়েছে সেটা নতুন আলু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা করে কেজি, পেঁয়াজ হচ্ছে 120 টাকা করে কেজি, রসুন 240 টাকা করে কেজি, শিম 60 থেকে 80 টাকা কেজি, ফুল কপি প্রতি পিস বিক্রি হচ্ছে কিন্তু 40 টাকা করে কেজি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 টাকা 70 টাকা করে কেজি। তো এইরকম ভাবে আসলে যশোরের বাজার বর্তমান বাজার মূল্য রয়েছে। এদিকে অপরিবর্তিত রয়েছে কিন্তু মাছ এবং মাংসের বাজার। আজকে বাজারে দেশি মুরগি তো একেবারে ক্রেতার নাগালের বাইরে চলে গেছে বলা চলে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা করে কেজি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 480 টাকা করে কেজি, সোনালী মুরগি 290 টাকা, রাজহাঁস 600 টাকা করে কেজি, চীনের হাঁস 550 টাকা করে কেজি। আমরা যদি একটু ক্রেতা সাধারণের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে বাজার দর ভাইয়া কেমন দেখতে পাচ্ছেন, বাজারে কোনো স্বস্তি আছে কিনা, বাজার দর কেমন? বাজার দর কিছুদিনের আগের চেয়ে এই মুহূর্তে একটু কমে এসেছে, যেহেতু শীতকালীন সবজিগুলো বাজারে চলে এসেছে। এই মুহূর্তে বলা যায় কিছুটা স্বস্তিদায়ক। যেমন কিছুদিন আগেও ওই সিমগুলো ছিল 60 টাকা কেজি, আজকে দেখছি তারা 30 টাকা বলছে। সেই হিসেবে বলা যায় কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় এই মুহূর্তে আছে। তারপরে যেমন নতুন তরকারি কালি, ফুলকপি এগুলোর দাম বেশি আছে। গাজর এখনো প্রায় 100-র কাছাকাছি দেখতে পাচ্ছি, ভালো আর কি। যতটা কমেছে এতটা কি স্বল্প আয়ের মানুষের নাগালের মধ্যে কিনা? স্বল্প আয়ের মানুষ ঠিক সব আইটেম কিনতে পারবে না, তবে কিছু আইটেম কিনতে পারবে। যেমন সিম, পাতাকপি বা শাক, বেগুনের দামও একটু কমে আসছে, কিছু আইটেম পাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে কয়েকটি পণ্যের দাম কমলেও কিন্তু আসলে অনেক পণ্য কিন্তু এখনো ক্রেতা সাধারণ নাগালের বাইরে রয়েছে। যেমনটা আমরা আগে বলছিলাম, আমরা আরেকজন ক্রেতার সাথে আমরা একটু কথা বলতে চাই যে তিনি আসলে বাজারে এসে কেমনটা অনুভব করছেন। একটু আমাদেরকে বলবেন যে আসলে বাজার দর কেমন, বাজারে স্বস্তি আছে কিনা, আপনি কেমনটা অনুভব করছেন? বাজারে এই মুহূর্তে শীতের সবজি ওঠা শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাজারে মাল প্রচুর আছে, কিন্তু দাম আগের থেকে একটু কমেছে, কিন্তু বেশি কমে নাই। আমার মনে হয় যে শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে, তাদের যে আয় এবং তাদের যে ব্যয় এতে সংকুলন করে পারছে না। তারা কি করলে বাজার দর কমতে পারে? বাজারে মনিটরিং সেল তৈরি করা উচিত এই মুহূর্তে। সরকারের অবশ্যই খতিয়ে দেখা উচিত যে এই বাজার সেল ঠিকঠাক মতো তাদের যে নজরদারি রাখা আছে তারা ঠিকমতো কাজ করছে কিনা। আমার মনে হয় না যে কাজ করছে। কাজ করলে হয়তো এই বাজার দর কমে আসতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং কিন্তু জরুরি। এই ছিল আমার কাছে যশোরের বাজার থেকে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুর এবং যশোরে শীতকালীন সবজির বাজার দর এবং নিত্যপণ্যের বাজার দর জানছিলাম সহকর্মীদের কাছে। কুষ্টিয়ায় চালের বাজার এখনও ঊর্ধ্বমুখী, মোকামে পর্যাপ্ত মজুদ থাকলেও কমছে না চালের দাম। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, দাম বাড়ার কারণে ক্রেতারা কি বলছেন, চালের দাম কেন কমছে না? ইশিকা, চালের বাজারের অস্থিরতা আসলে কোনোভাবেই কমছে না। আসলে কুষ্টিয়ায় চালের দাম বৃদ্ধি যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার চালের, পৌর বাজার। এই বাজারের আজকের যদি আমি বাজার দর বলি, যেমন সরু যে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 72 টাকা কেজি দরে, কাজললতা বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা দরে, এবং মোটা যে আটাশ চাল সেটি বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে চালের বাজারের যে অস্থিরতা এটি কিন্তু চলছেই, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আসলে আমরা একটা জিনিস জেনেছিলাম যে ভারত থেকে আমদানিকৃত চাল যদি আসে তাহলে কিন্তু চালের দাম কমতে পারে, কিন্তু আমরা দেখছি বাজারগুলোতে কিন্তু কিছু কিছু করে ভারতীয় যে চাল বিজয়ভোগ সেটি কিন্তু এসেছে। তবে আমরা একটা জিনিস দেখেছি যে এই যে বিজয়ভোগ যে ভারতের যে আমদানিকৃত চাল সেটির দামও কিন্তু বাংলাদেশের যে চাল তার সমানই। অর্থাৎ বাংলাদেশের যে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে, এই যে বিজয়ভোগ চাল ভারতীয় আমদানিকৃত সেই চালটি কিন্তু 72 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। অর্থাৎ চালের বাজারে যে স্বস্তি ফেরার যে কথা ছিল আমদানি হলে সেটির কিন্তু একেবারেই আর সম্ভাবনা নেই, কারণ ভারতীয় যে চাল সেটির দামও বেশি। আমার সাথে একজন খুচরা বিক্রেতা আছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা ভারতীয় চাল দেখছি আপনার দোকানে, এখানে ভারতীয় চাল কি দামে বিক্রি করছেন আর এই চালের দামও কেমন দেখছেন? আমরা মনে করেছিলাম যে ভারতীয় চাল আসলে পরে দাম চালের কমবে। ভারতীয় চালের দামই বেশি, 70 টাকার আমরা কিনতেছি ভারতীয় চাল। দেশি চালের দাম বরঞ্চ একটু কম, ভারতীয় চালের দাম বেশি। এই জন্যই চালের দাম মানে বেড়ে যাচ্ছে। পুরাতন চাল ধান সংকট শেষ হয়ে যাচ্ছে আর পুরাতন ধানের দামও বেশি,
এখন বাংলাদেশের চালের দামও যে দাম মিনিকেট, ভারতীয় চালের দামও একই দাম পড়তেছে। যেমনটি শুনছিলেন যে আসলে বর্তমান বাজারের যে অবস্থা, মিনিকেট চাল বাংলাদেশিটা এবং ভারতের চাল কিন্তু একই ধরনের। এ বিষয়ে আমি যারা মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। মিল মালিকদের যেটি দাবি যে আসলে তাদের করার কিছু নেই, কারণ তাদের উৎপাদন খরচ বেশি পড়ছে, ধানের দাম বেশি পড়ছে, তার কারণে কিন্তু চালের দাম বেশি, কোনোভাবেই কমানো যাচ্ছে না। একটু জানিয়ে রাখতে চাই শিকা আপনাকে, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে 400 থেকে 450 চালকল রয়েছে, যেখানে প্রতিদিন সকালে কিন্তু 600 টাকা চাল দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই যদি কুষ্টিয়ার বাজারে চালের দাম না কমে তাহলে কিন্তু দেশের চালের বাজারের এই অস্থিরতা কোনোভাবেই কমবে না। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার চালের বাজার নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছুদিন ধরে বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সরবরাহ না থাকার কারণ কি বলছেন বিক্রেতারা? জি ইসিকা, আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রায় সপ্তাহখানেক ধরে কিন্তু ভোজ্য তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বোতলজাত তেল টোটালি বিভিন্ন দোকানে মিলছে না। যে মাত্র কয়েকটি দোকানে আমরা শত শত দোকানের মধ্যে মাত্র কয়েকটি দোকানে আমরা অল্প কিছু বোতলজাত তেল দেখতে পেয়েছি। তবে খোলা খুচরা যেটা তেল আর কি, সেটা মোটামুটি সরবরাহ আছে, কিন্তু সেটা বাজারে অন্যান্য তুলনায় কিন্তু বাজারে কিন্তু দাম বেশি। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল কয়েকজন ডিলারের সাথে। তারা আমাকে যে বিষয়টি বলছিলেন, যেহেতু কোম্পানি তেল সাপ্লাই দিতে পারছে না, সেই জন্য তারা লোকাল বাজারে কিন্তু তেল পাচ্ছে না। তারা বলছিলেন গত বছর থেকে কোম্পানিকে তাদের টাকা দেওয়া আছে, অথচ তারা এখনো পর্যন্ত তারা সে চাহিদার তুলনায় কিন্তু তারা তেল পাচ্ছে না। এজন্য কিন্তু মূলত বাজারে তেলের দাম বেড়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেট বাজারে। নিউ মার্কেট বাজারে কিন্তু আমরা এসে বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলেছিলাম, খুচরা এবং পাইকারি দোকানদারদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলছে কি, যেহেতু ডিলার তাদেরকে তেল সাপ্লাই দিতে পারছে না চাহিদা মতো, সেই হিসেবে তারা কিন্তু ভোক্তাদের কাছে তেল বিক্রি করতে পারছে না। অনেকে ভোক্তা এসে কিন্তু ঘুরে যাচ্ছে, তেল পাচ্ছে না। এ নিয়ে কিন্তু ভোক্তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। কিছু দোকানদার আমাকে জানিয়েছেন কি যে আসলে কোম্পানি সিন্ডিকেট করে কিন্তু তারা এই তেলগুলো ধরে রেখেছে। যেহেতু খোলা ব্যারেল তেল আসছে, সরবরাহ হচ্ছে, কিন্তু বোতলজাত তেল কেন আসছে না? আসলে এই বোতলজাত তেল তারা আসলে দাম বাড়ানোর কারণেই কিন্তু ধরে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু সংযুক্ত করতে চাই একজন দোকানদারকে, আসলে তার কাছ থেকে আমরা একটু জানবো আসলে যে ভোজ্য তেলের বিষয়ে আপনি বলছিলেন কি আপনাদের দোকানে সরবরাহ কম, বিশেষ করে খুচরা এবং হচ্ছে বোতলজাত তেলগুলো ক্রাইসিস, আসলে কি কারণটা একটু যদি বলতেন। আমি যতটুকু জানি, ব্যবসা করি, 1 মাস থেকে আপনার তেলের সংকট। সয়াবিন তেল খোলাটা পর্যাপ্ত পরিমাণের আছে, কিন্তু জারকিন তেল কোম্পানি থেকে দিচ্ছে না। আমরা আশঙ্কা করছি যে তারা রমজানকে সামনে রেখে একটা সিন্ডিকেট তৈরি করে দাম বাড়ার জন্য তারা আটকে রেখেছে, তারা সরবরাহ দিচ্ছে না। আচ্ছা, তেলের যে সরবরাহ কম, সেক্ষেত্রে কি খুচরা বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা, দাম বেড়েছে কিনা? যারা না, প্রভাব পড়েনি, কিন্তু যারা জারকিন তেল খায় তাদের জন্য সংকট। যারা খোলা তেল খায় আলাদা মানুষ, যারা জারকিন তেল খায় তার আলাদা মানুষ। জি ধন্যবাদ আপনাকে। জি ইসিকা, আপনি শুনছিলেন কি একজন দোকানদার বলছিলেন কি সামনে যে রমজান মাস আছে, এই রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্য মূলত তেলগুলো আটকে রাখা হচ্ছে, বাজারে তেল ছাড়া হচ্ছিল না। ইসিকা এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জে পর্যাপ্ত তেলের সরবরাহ না থাকার কারণে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। চাঁদপুরে মাঠে আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, এবছর আলু আবাদের লক্ষ্যমাত্রা কত, আর কৃষি বিভাগ পর্যাপ্ত সহায়তা করছে কিনা? জি, নদীর তীরবর্তী জেলা কিন্তু চাঁদপুর। এখানে আলু সহ বিভিন্ন ফসলের উৎপাদনে কিন্তু অন্যতম। আমরা দেখেছি চাঁদপুর জেলার বেশিরভাগ জেলায় অধিকাংশই কিন্তু কৃষকরা আলু আবাদে ঝুঁকছেন। আর এবারে চাঁদপুরে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭,৫৯০ হেক্টর। ইতিমধ্যে ৩,০০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই, সকাল
সকাল থেকে কিন্তু এই যে ফসলি মাঠে কিন্তু কৃষকরা আলু আবাদে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই কিন্তু জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছেন, অনেকে যে এই যে আলু রোপণের মাঠ রয়েছে সেটিকে প্রস্তুত করছেন, অনেকেই আলু রোপণ করছেন। আমি বলতে পারি একবারে পুরো দমে কিন্তু চাঁদপুরে আলু চাষ শুরু হয়েছে। এখানকার যারা কৃষক রয়েছেন আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবার আলুর দাম কিন্তু ভালো পাওয়ায় চাঁদপুরের অনেকেই আলু চাষে ঝুঁকছেন। তো তাদের এবার তারা একটি অভিযোগ করছেন, সেটি হচ্ছে গত বছর যে বীজ আলু তারা 50 থেকে 60 টাকা দিয়ে কিনেছেন সেটি এবার কিন্তু তাদেরকে 100 টাকায় কিনতে হচ্ছে। অপরদিকে যে সার রয়েছে এই সার কিন্তু তারা গত বছর কালো সার যেটি 50 কেজির বস্তা সেটি কিন্তু তারা 1100 থেকে 1200 টাকা দিয়ে কিনেছেন, সেটি কিন্তু এবার বেড়ে তারা 1700-1800 টাকা দরে কিনতে হচ্ছে। তো আমি এই বিষয়ে আলু চাষাবাদের বিষয়ে কথা বলেছি চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি ভারপ্রাপ্ত পরিচালক রয়েছেন সাইফুল হাসান। তিনি বলেছেন যে এবার চাঁদপুর যে পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু চাঁদপুরের আলু চাষাবাদ হবে। তো এই আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে এবং প্রতি বছরের ন্যায় চাঁদপুরের চাহিদা পূরণ করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আলু সরবরাহ করা যাবে। এর পাশাপাশি তারা আশা করছেন যে এবার যদি বৃষ্টি এবং ঘন কুয়াশার সৃষ্টি না হয় তাহলে আলুর বাম্পার। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন? পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত রয়েছে কিনা? যতই দিন যাচ্ছে আসলে ততই কিন্তু নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং বিশেষ করে জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা এসব লক্ষণ নিয়ে আসলে হাসপাতালগুলোতে রোগীরা আসার পরই কিন্তু চিকিৎসক তাদের পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তারপরে কিন্তু আসলে রোগীরা জানতে পারছেন যে তারা ডেঙ্গুতে আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জে 300 শয্যা বিশিষ্ট যে ডেঙ্গু হাসপাতাল, এই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে এবং এই ওয়ার্ডে এখনো পর্যন্ত অসংখ্য রোগী কিন্তু ভর্তি রয়েছেন। আমাদেরকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পুরো জেলাতে 2655 জন, যার মধ্যে গত 24 ঘন্টায় 5 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন নতুন করে। এছাড়া সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এখনো ভর্তি আছেন 78 জন রোগী। অর্থাৎ এই চলতি বছর সব মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 2750 জন এবং এই রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আসলে চিকিৎসা দেওয়া হয়েছে এই নগরীর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে। শিখা, গত বছর কিন্তু এই সংখ্যাটি ছিল 1031 জন, অর্থাৎ এই বছর কিন্তু প্রায় 3 গুণ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই রোগীরা। এর কারণ হিসেবে আসলে চিকিৎসকরা মনে করছেন যে নারায়ণগঞ্জে যে মশক নিধন কর্মসূচি করা হয় সেটি আসলে এই নগর যে 27টি ওয়ার্ড রয়েছে সেই তুলনায় অনেকটা কম, অর্থাৎ টেকসই একটি মশক নিধন কর্মসূচি না থাকার কারণেই মানুষ কিন্তু এবছর সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে। তবে যদি চিকিৎসকরা বলছেন যে এখন আসলে ঝুঁকি অনেকটা কমেছে, কারণ এই বিগত কিছুদিনের তুলনায় এখন আক্রান্তের সংখ্যাটা একটু কম হওয়ার কারণে এখন কিন্তু আসলে এই ঝুঁকিটা কমেছে। তবে চিকিৎসকরা বলছেন যে এই ডেঙ্গু বিস্তার রোধে আসলে মশক নিধন কর্মসূচি যদি টেকসই ভাবে নেওয়া না যায় তাহলে কিন্তু এই নারায়ণগঞ্জে যে ডেঙ্গুর আক্রমণ সেটি কিন্তু আসলে থামানো অনেকটাই কঠিন হয়ে পড়বে। তো এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গু নিয়ে সার্বিক শিকা। বিল্লাল, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।